খারাপ লাগে বাঙালি হিসাবে, সেটা হলো হচ্ছে যে নোবেলটা চুরি করে নিয়েছিল। কেন চুরি করেছিল, কী চুরি করেছিল, টাকা আছে। সেই 8689 গাড়ির নাম্বার। নিকেতন থেকে আমরা ইয়েতে উঠে পড়েছি। কটা বাজে? 12:30 বাজে। স্টেশনের বাইরে আস্তে আস্তে ওখান থেকে এসকেলেটরে উঠে আবার নেমে আস্তে আস্তে 15 মিনিট মতন সময় লেগে গেল। আমরা ট্রেন থেকেও হুড়োহুড়ি করে নামিনি, একদম আস্তে আস্তে নেমেছি। আগের ব্লগটাতেই আপনারা দেখতে পেয়েছেন। শান্তিনিকেতন স্টেশন থেকে এখান থেকে টোটো বলা ছিল, যাকে বলা ছিল সে আবার তার ভাইকে দিয়ে গেছে। আপনাদের রেফারেন্সের জন্য আমি দুজনের নাম্বারই দিয়ে দেবো ওখানে, সেটা অবশ্যই দিয়ে দেবো। এবং কত কি এরা বেশি দাম নিচ্ছে না নিচ্ছে সেটাও বলে দেবো। তাই তো? বেশি দাম নিচ্ছ তো? হ্যাঁ না, ও আচ্ছা ঠিক আছে, তুই বেশি দাম নিচ্ছে না কম দাম নিচ্ছে, ঠিক আছে, সেটাও বলে দেবো। তবে এই যার নাম্বার আমি পেয়েছিলাম, অবশ্যই বলা উচিত, এই রকি সিংয়ের নাম্বার আমি যার নাম্বার পেয়েছিলাম সেটাও কিন্তু একটা ইউটিউবের ভিডিও থেকেই আমি পেয়েছিলাম। তার নামটা আমি একটু দেখে নিয়ে বলে দেবো তাহলে কার থেকে পেয়েছিলাম। এবারে এখান থেকে আমরা রওনা হয়ে যাব। রওনা হয়ে গিয়ে এখান থেকে সোজা যাব হলো হচ্ছে আগে হোটেলে যাব। হোটেলে গিয়ে জিনিসপত্র রেখে ফ্রেশ হওয়ার মতন এমন কিছু বিশাল ব্যাপার নেই, কারণ এমন কিছু পরিশ্রম না। তবে গরম, প্রচণ্ড গরম, ন্যাচারালি গরমকালে গরম থাকবেই, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। আর হোটেলে আগে যাই, গিয়ে ফ্রেশ হই। আমাদের হাটের মাঝখানে যে হোটেলটা, অলরেডি হাট শুরু হয়ে গেছে, ঠিক আছে, আর মাঝখানে আমাদের হোটেল। এসব হাট বসে গেছে। রামশ্যামে ঢুকে আমরা এখন রামশ্যামে চলে এসেছি। পেছনে যে কটেজগুলো আমার দেখতে পাচ্ছেন, এই যে এই ওপরে আর নিচের কটেজ, এই রকম সমস্ত কটেজগুলো রয়েছে রামশ্যামে। এই কটেজগুলো আছে, আর এই দিকে বেশ কিছু কংক্রিটের কটেজ আছে। এইগুলো বোধহয় একটু কস্টলি, এগুলোও নেহাত কম কস্টলি না, ঠিক আছে। আমাদের হলো হচ্ছে এই যে 16 নম্বর রুমটা, 16, এই রুমটা আমাদের রুম। আর একটা হলো হচ্ছে এদের এখানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। দাম ধাম বলবো সেবারের মতনই। আগে এতটা জায়গা এদের বিস্তৃত ব্যাপারটা ছিল না, ঠিক আছে। এখন এইটা প্রচণ্ড পরিমাণে এই জায়গাটা ইয়ে হয়ে গেছে। এইটা হচ্ছে এদের সুইমিং পুল। এখানে বলাই আছে যে সুইমিং পুলে ওরা ইয়ে করবে, সুইমিং কস্টিউম পরেই নামতে হবে, নচেত নামা যাবে না। এটা সুইমিং পুল। আর ওই দিকে যে জায়গাটা রয়েছে, এই যে এই হাটটা, এইটা হলো হচ্ছে সম্ভবত এটা হলো হচ্ছে ব্রেকফাস্ট কাউন্টার। এখানে এসি আছে। আচ্ছা, এখানে একটা কিং সাইজ বেড, এখানে একটা কিং সাইজ বেড। আচ্ছা, মেঝেতে এরকমভাবে মাদুর পাতা আছে, ঠিক আছে। আর ঘরটা এসি ছাড়াও একটা অসম্ভব সুন্দর একটা ঠান্ডা একটা ব্যাপার রয়েছে। এখানে মাটির প্রলেপ দিয়ে দিয়েছে, ওই কারণের জন্যই আছে। এইখানে আছে এটা একটা আলমারি, ঠিক আছে। একটা মাদুর দিয়ে ইয়ে করে এফেক্ট দিয়ে বাঁশ দিয়ে করেছে। এখানে একটা ফুল ফেজেড একটা ড্রেসিং টেবিল রয়েছে, একটা আয়না, ড্রেসিং টেবিল না আয়না। এখানে কিছু ড্রয়িং পেন্টিংস করা আছে, কিন্তু যেটা মানে ভালো জিনিস সেটা হলো হচ্ছে খাট দুটো বেশ বড়, যে আমাদের কোনো অসুবিধা হবে না। ওয়াশরুম এখানে এসেই আরেকজন ন্যানো পাঁচুতে সানগ্লাস পরে ওয়াশরুমে ঢুকে গেছে। ও ও এইখানে একটা ফ্রিজ আছে, এখানে একটা ফ্রিজ আছে। ফ্রিজটা খোল দেখি। পেকোই মনে করিয়ে দিল ফ্রিজটা চলছে না। ফ্রিজটা যদি চালাতে হয় চালিয়ে নিতে পারবো। আচ্ছা, আমরা এখানে এখন রামশ্যামের রেস্টুরেন্টে এসেছি। রেস্টুরেন্টটা খুব ভালো। এদের এখানে প্রত্যেকটা রুমই খুব ঠান্ডা, কংক্রিটের রুম, কিন্তু উপর দিয়ে একটা অদ্ভুত ধরনের একটা মাটির আস্তরণ দেওয়া আছে। ডেকোরেশন ওয়াইজ তো অন্য রকমের ব্যাপার, সেগুলো তো আছে, এমনি গ্রাম্য পরিবেশের মতো ডেকোরেশন ওয়াইজ। কিন্তু একটা ঠান্ডা, এসি যদিও রয়েছে, বাট এসি থেকেও এনভায়রনমেন্টটা, রুমের একটা এনভায়রনমেন্ট
ঠান্ডা ব্যাপার। এবং সেখানে এসে ইনি অসম্ভব বদমাইশি করছে, অগজ সরব। আর আমরা এখানে আপাতত অর্ডার দিয়েছি, এদের এখানে ওই থালি সিস্টেম হয়, ঠিক আছে। তা আমরা এখানে অর্ডার দিয়েছি হচ্ছে ভেজ থালির মধ্যে অনেক রকমের জিনিসপত্র থাকবে। থালিগুলো এলে পরে আমি দেখাবো ওখানে একবার। ভেজ থালির এখানে অর্ডার দিয়েছি, তার সাথে একটা চিকেন কষা দিয়েছি, যে কতটা কী খেতে পারবো না পারবো। কিন্তু ওরা বলেছে যে বাচ্চাদের ভেজ থালির দরকার নেই, তাদের যদি ভাত লাগে আমরা আলাদাভাবে ভাত দেবো, ঠিক আছে। মানে ওই যতটা লাগবে ততটা দেবে, ঠিক আছে। আচ্ছা, তার সাথে একটা করে জলের বটল দিয়ে দিয়েছে, ঠিক আছে। মানে এটাও ওই ভেজ থালির মধ্যেই জিনিসটা পড়ছে। ভেজ থালিটা দিয়ে গেছে, মানে একটু সরাব। এখানে ভাত দিয়েছে, ভাতের মধ্যে ঘি দিয়ে গেছে, ঠিক আছে। এখানে ডাল দিয়েছে, সম্ভবত আমার মনে হচ্ছে এটা মুগ ডাল। শুক্তো দিয়েছে, আলু পোস্ত দিয়েছে, সাদা আলু পোস্ত, বেগুন ভাজা, শাক ভাজা, স্যালাড মানে হলো হচ্ছে শশা, ঠিক আছে। এখানে পাঁপড়, এখানে চাটনিটা আবার একটা ছোট খুঁড়ির বাটিতে দিয়ে গেছে, ভাত লাগলে দেবে আবার। আচ্ছা, পায়েস লাস্টে দেবে। আর এখানে স্যালাড বলতে একটা গাজর দিয়ে গেছে। আচ্ছা, পুরো জিনিসটাই হলো হচ্ছে কাঁসারের থালাবাটিতে, পুরো খাবারটাই হলো হচ্ছে কাঁসারের থালাবাটিতে। আর এখানে লঙ্কা আছে, নুন আছে। আর এখানে পাগলামো করে যাচ্ছে, ছেলের জন্য একটা আলাদা প্লেট দিয়ে গেছে। আচ্ছা, আমরা আবার বেরিয়ে পড়েছি, হাটের মাঝখান দিয়ে যাচ্ছি আপাতত। বেরিয়ে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে আমরা এবারে যাব হলো হচ্ছে আশ্রমের দিকে। হ্যাঁ, বিশ্বভারতী ক্যাম্পাসে যাব, বিশ্বভারতী ক্যাম্পাসে যাব। আর রাজা আর কোথায় যাব আজকে? সৃজনী শিল্পগ্রাম যাব। আচ্ছা, কি রাজবাড়ি? হ্যাঁ, সুবুল জমিদার বাড়ি। আচ্ছা, রাজবাড়ির মতো ডিজাইনটা। আচ্ছা, জমিদার বাড়ি রাজবাড়ির মতো ডিজাইন। ওরা কি ঢুকতে দেয় নাকি ভেতরে? হ্যাঁ, 10 টাকার টিকিট আছে। এটা অ্যাকচুয়ালি মন্দির। আচ্ছা, মন্দিরের পাশে বাড়ি। অনেক কিছু বিক্রি হচ্ছে, কিন্তু গরমের জন্য না প্রচুর খালি। ভারতী ক্যাম্পাসটা আছে, সেটাও দেখব। কিন্তু ছাতিমতলায় আমি যা এসে শুনতে পেলাম সেটা হলো হচ্ছে যে আমি যে এখানে এসে শুনতে পেলাম সেটা হলো হচ্ছে যে ছাতিমতলাতে এখন আর, ছাতিমতলা কিংবা ক্যাম্পাসে এখন আর ওরকমভাবে ঢুকতে দেয় না। এটা আমি আগেও জানতাম, কিন্তু তাও ভেবেছিলাম যে অনেকে ঢুকছে বলে হয়তো ঢুকতে দিচ্ছে এখন, কিন্তু এসে শুনলাম যে ঢুকতে দিচ্ছে না। কিন্তু আপনারা যদি ঢুকতে চান, আমাকে রাজা বলছে যে এখানে একটা পারমিশন করিয়ে আসতে হয়, এক সপ্তাহ 7 দিন আগের একটা পারমিশন করিয়ে আসতে হয়। তাহলে পারমিশন যদি থাকে তাহলে পরেই ওরা ঢুকতে দেয়, না হলে পরে ওরা ঢুকতে দেবে। সেই কারণের জন্য কেউ যদি আসেন, কোথা দিয়ে পারমিশন করাতে হয় আমি একবার দেখে নেবো ওখানে। যদি আমি দেখি তাহলে পরে এই ভিডিওটার তলাতেই আমি বলে দেবো কোথা দিয়ে পারমিশন করাতে হয়। আপনারা পারমিশন করিয়ে আসতে পারেন। অ্যাটলিস্ট যেটার জন্য অ্যাকচুয়ালি শান্তিনিকেতন প্রসিদ্ধ, সেই ক্যাম্পাসটা তাহলে পরে ভালো করে ঘুরে দেখতে পারবেন। এটা হচ্ছে বিশ্বভারতী সেই উপাসনা গৃহ। এখন তো ভেতরে ঢুকতে দেয় না। এই উপাসনা গৃহতে আমি এক সময় গান শুনে গেছিলাম 25শে ডিসেম্বর সন্ধ্যেবেলা। অসম্ভব সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করে ওরা। আর এছাড়া প্রত্যেক দিন দুপুর বা সোমবার দিন, প্রত্যেক সপ্তাহে সোমবার দিনকে সকালবেলায় এখানে উপাসনা হয়। আমি যতদূর জানি যে কেউ এখানে সাদা ড্রেস পরে এলে পরে এই উপাসনা গৃহতে উপাসনা করতে পারে। এইটা হচ্ছে উপাসনা গৃহর এন্ট্রান্সটা। এখন এখানে ঢুকতে দেয় না। এখানে কি দাদা এখন ঢোকার জন্য কি আলাদাভাবে পারমিশন নিয়ে আসতে হয় নাকি? হ্যাঁ, এখন ঢুকতে দেয় না। পারমিশন কিছু কলকাতা থেকে নিয়ে এলে পরেও ঢুকতে দেয় না? না, আমি জিজ্ঞেস করছি মানে কোথাও থেকে কি পারমিশন? হ্যাঁ, এখানে পিআর অফিস থেকে পারমিশন করলে পরে ঢুকতে দেয়। আচ্ছা, তারপরে 1টা পর্যন্ত ক্লাস হয়, ক্লাস হওয়ার পরে ওরা এখানে ঢুকতে দেয়। আর
এই গেটটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটা, এটা ছিল হচ্ছে প্রথম পৌষ মেলার মাঠ। এটা এইখানে আগে পৌষ মেলা হতো, একদম বিশ্বভারতীর ক্যাম্পাসের উল্টো দিকে এইখানটাতে পৌষ মেলা আগে হতো। এখন পৌষ মেলা এখানে আর হয় না, এখন বড় মাঠে চলে যায়। রাজা ফোন করলে চলে এসো। হ্যাঁ, সেখানে আর একটা জিনিস হচ্ছে এই রাস্তাটাতে শনি রোববার দিন বিকেল 5টা অবধি এখানে কোনো টোটো ঢুকতে দেয় না। আমরা ওখানে পুলিশকে রিকোয়েস্ট করাতে ওনারা মাকে আর দুটো বাচ্চাকে অ্যালাউ করেছিল, ছেলে কাঁদছিল বলে চন্দ্রালীকেও অ্যালাউ করেছে। আচ্ছা, এইটা হচ্ছে সেই ছাতিমতলা, পুরনো ছাতিম গাছটা সম্ভবত এখন আর নেই, ওই দূরে দেখা যাচ্ছে ছাতিমতলা। এখানেই যে কোনো কনভোকেশন কিংবা যে কোনো কিছু হয়, আচার্য এলে পরে ওখানেই কনভোকেশন হয়। এখানে 100 টাকা করে টিকিট নিয়েছে, ঠিক আছে, মিউজিয়াম ঘোরার জন্য। আর ওইদিকে ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের 5খানা যে বাড়ি আছে সেই বাড়িগুলো দেখার জন্য। বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে শান্তিনিকেতনে আসার যে একটা আলাদা একটা ইন্টারেস্ট লোকজনেদের থাকে, যে ইয়েতে গিয়ে দেখবে কিংবা কিছু করবে, মানে বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরে দেখবে, ছাতিমতলায় যাবে, উপাসনা গৃহতে কোনো সময় ঢুকতে দেয় না, কাছাকাছি যাবে দেখবে, এই কোনো জিনিসটাই এখন আর নেই। করোনার পরের থেকে অ্যাকচুয়ালি বন্ধ, সেই কারণের জন্য এখন আর কোনো জায়গাটাতেই এখন আর যেতে দেয় না। ভালো কথা, কিন্তু এর ফলে যেটা হচ্ছে যেটা এত সিকিউরিটির ফলে সেটা হচ্ছে যে ইন্টারেস্টটা লোকের আস্তে 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 লোকজনেরা নষ্ট করে ফেলছে। আগে বিশ্বভারতীতে ঢুকতে দিত, দেখতে দিত, ক্লাস হচ্ছে সেগুলোও দূর থেকে দেখা যেত, কিন্তু এখন কোনো জিনিসটাই আর দেখা যায় না। এখন শুধু এই মিউজিয়াম আর ওই 5টা বাড়ি, আর যেটা আছে হচ্ছে বাইরে দিয়ে আপনি, ইনফ্যাক্ট এখন টোটো ঢোকাটাও বন্ধ করে দিয়েছে। যে আগে যে রামকিঙ্করের যেসব মূর্তিগুলো আর একটু সোজা রাস্তায় গেলে পরে দেখা দেওয়া যায়, সেগুলোও বন্ধ করে দিয়েছে। কিরকম বড় বড় হয়ে গেছে। মিউজিয়াম তো দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ির দিকে। যে 5টি বাড়ি এখানে রয়েছে রবীন্দ্রনাথের, সেই দিকে যাচ্ছি। অনেক কিছুই ভালো লাগলো। মিউজিয়ামটাও একসময় রবীন্দ্রনাথেরই বাড়ি ছিল। মিউজিয়ামের অনেক কিছুই ভালো লাগলো, কিন্তু ভালো লাগলো না যে কয়েকটা জিনিস, সেগুলো হচ্ছে অনেক সংকীর্ণ হয়ে গেছে আগের থেকে অনেক বেশি সংকীর্ণ হয়ে গেছে, এবং সংকীর্ণ হয়ে যাওয়ার ফলে অনেক ছোট হয়ে গেছে। কোথায় যাচ্ছ? ওইদিকে যাবো তো। হ্যাঁ, অনেক বেশি সংকীর্ণ, ওরা ওইদিকে টয়লেটের দিকে গেছে, অনেক বেশি সংকীর্ণ হয়ে গেছে। এই জায়গাটা একটু খোলামেলা, এই জায়গাটা এখনও একটু রয়েছে, কিন্তু এটা এখন অনেক বেশি সংকীর্ণ হয়ে গেছে। এবং সংকীর্ণ শুধু নয়, যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম জিনিসটাই রবীন্দ্রনাথের জিনিসপত্র। আমি এই নিয়ে বোধহয় প্রায় 4বার, হ্যাঁ 4বার তো বটেই এলাম শান্তিনিকেতনে, এবং শান্তিনিকেতনে এলে পরে যেখানেই যাই না কেন মিউজিয়াম ঘোরার ইচ্ছাটা যতই দেখা থাকুক না কেন, তাহলে পরেও ইচ্ছা থাকে মিউজিয়ামটা আবার দেখব। তা কিন্তু এবারে দেখে মনে হলো যে জিনিসপত্র আরও অনেক কমিয়ে দিয়েছে। গীতাঞ্জলির যে একটা বড় জায়গা করা ছিল, সেই জায়গাটাকে ছোট করে দিয়েছে। সেই জায়গাটাকে ছোট করে একটা ছোট্ট জায়গায় গীতাঞ্জলিটা রাখা আছে। আমার মনে হয় আগের বারেরটা অনেক বেশি ভালো ছিল। নোবেলটাও উপরে রাখা আছে, গীতাঞ্জলি নিচে রাখা আছে। হয়তো এটা বিভিন্ন রকমভাবে ঘোরাতে থাকে হয়তো এরা। আমার চারপাশ দিয়ে প্রচুর হনুমান দৌড়িয়ে বেড়াচ্ছে। কিছু যেটা খারাপ লাগলো হচ্ছে, এইটাতে একটা জিনিস খারাপ লাগলো, অনেক সংকীর্ণ হয়ে গেছে। আর একটা জিনিস যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের এই মিউজিয়ামটাতে মানে এলে পরে যেটা সব থেকে বেশি খারাপ লাগে বাঙালি হিসাবে, সেটা হচ্ছে যে নোবেলটা চুরি করে নিয়েছিল। কেন চুরি করেছিল, কী চুরি করেছিল, তার মাথায় কী এসছিল, মানে তার তো আর নয়, এটা তো সম্মিলিত একটা জিনিস, নিশ্চয়ই হয়েছিল। চুরি
করেছিল এবং এখন রেপ্লিকাটা রাখা আছে, কিন্তু এটা খুব লজ্জার বিষয় মানে আমাদের বাঙালি হিসাবে যে আমরা একটা পুরস্কারকে সেটাকে ধরে রাখতে পারি না। এখানে আমার পেছনে যে বাড়িটা দেখা যাচ্ছে সেটা উদয়ন, ঠিক আছে, 5টা বাড়ির মধ্যে এইটা একটা বাড়ি। একমাত্র এটাতেই এই সিঁড়িটা দিয়ে শুধু উঠতে দিচ্ছে, যে মাকে দেখা যাচ্ছে, মা ওখান দিয়ে দেখছে, ভেতরে ঢোকা নিষেধ। এবং প্র্যাকটিক্যালি আর কিছুই এখানে এখন আর দেখবার মতন বিষয় আর মানে সত্যিই নেই। মানে অন্য বাড়িগুলোতেও নাকি রিপেয়ারিংয়ের কাজ চলছে, সেগুলোতেও কোনো করতেও দিচ্ছে না, কিছুই করতে দিচ্ছে না। কাজী লোকের ইন্টারেস্ট এতে আরও কমে যাবে। মানে শান্তিনিকেতনে এমনিতেই সোনাঝুরির হাট হয়ে যাওয়াতে লোকজনেরা শুধুমাত্র বোঝে সোনাঝুরির হাট, আর কিছুই বোঝে না। ওদিকে বিশ্বভারতী ক্যাম্পাস বন্ধ, এদিকে মিউজিয়ামটাও সংকীর্ণ করে দিয়েছে, এদিকে মানে বিভিন্ন দিক দিয়ে ব্যাপারটাকে আটকে এমনভাবে ছোট করে দিচ্ছে যে লোকজনেরা আসবেই না, লোকজনেরা আরোই কোনো ইন্টারেস্টই পাবে না। ইন্টারেস্ট না পেলে পারে কিসের জন্য আসবে? এখানে এই গাড়িটা রাখা আছে, যে গাড়িটা করে এবং যেটি করে লাস্ট রবীন্দ্রনাথ এইখান থেকে জোড়াসাঁকো থেকে এক্সট্রিমলি সরি শান্তিনিকেতন থেকে লাস্ট গেছিলেন, তারপরে তো ট্রেনে গেছিলেন, এই গাড়িটাতে করেই লাস্ট গেছিল। সেই গাড়িটা যে কাচের ঘরের মধ্যে রাখা ছিল সেই কাচের ঘরের মধ্যেই এখনো অবধি রাখা আছে। কোণার্ক, শ্যামলী, পুনশ্চ, ওদিকে উদিচি, এই সবগুলো এখন বন্ধ। এই সবগুলোতে নাকি রিপেয়ারিংয়ের কাজ চলছে, সেই কারণের জন্য এগুলো এখন বন্ধ আছে। মেনটেনেন্সেরও প্রচণ্ড অভাব। দিয়ে দড়িটা নিয়ে বন্ধ করে দিয়েছে, তালা দেওয়া, এটাও বন্ধ আছে। তো এগুলো কবে থেকে বন্ধ করে দিয়েছে? কোভিডের পরের থেকেই বন্ধ। আর কি, ইনি এখানে হাঁপিয়ে গেছে তাই বসে পড়েছে, ইনি এখানে ঘুরে বেড়াচ্ছে। পকুস আবার ময়লা ঘাঁটছো তো, এক্ষুনি মা আবার একটা বকা দেবে। যে মারা গেছেন, কিভাবে মারা গেছেন, কত তারিখে মারা গেছেন, এইটা কিছুই লেখা নেই। এটার হয়তো একটা রিজন হতে পারে যে রবীন্দ্রনাথ এখানে মারা যাননি, জোড়াসাঁকোতে মারা গেছে। যেখানে লাস্ট পর্ব হিসাবে দেওয়া আছে জোড়াসাঁকো থেকে, এখান থেকে রবীন্দ্রনাথ বেরিয়ে যাচ্ছে, কিন্তু মৃত্যু সম্বন্ধে এখানে রবীন্দ্রনাথের কিচ্ছু দেওয়া নেই, ঠিক আছে। যেটা জোড়াসাঁকোতে পাওয়া যায় এখানে কিচ্ছু দেওয়া নেই রবীন্দ্রনাথের। ওই কিছু ফ্লেক্স, কিছু খুব যৎসামান্য কিছু জিনিসপত্র, এছাড়া আর সেরকমভাবে কিছুই দেওয়া নেই। যাও দিদিকে ডেকে নিয়ে এসো। দেখুন একা একা বেরিয়ে গেছে এদিকে। ওস্তাদগিরি বোধহয় একেই বলে। কেউ নেই এই অঞ্চলে, হনুমান ছুটে বেড়াচ্ছে, 1.5 বছর বয়স, ওস্তাদগিরি করে বেড়াচ্ছে, একা একা ঘুরে বেড়াচ্ছে। কোনো ভয় ডর কিচ্ছু নেই, এখানে হনুমান ঘুরে বেড়াচ্ছে। মানে আগেকার দিনে যেসব সাঁওতালিগুলো ছিল তাদেরকে সারেগামা শেখানোর জন্য এটা তৈরি করা হয়েছিল। যেহেতু নিচে থেকে দেখুন সারেগামা পা বলে মুখটা কতটা খোলে, কতটা ছোট হয়, কতটা বড় হয়, বুঝতে পারলি পেকো? সারে গা মা পা ধা নি সা, এই যে মুখটা কতখানি বড় হচ্ছে, মুখটা কতখানি ছোট হচ্ছে, সেটা রামকিঙ্কর বেজের বানানো। এইটা হচ্ছে আপনার কলা ভবনে আর্ট অ্যান্ড পেন্টিং ডিপার্টমেন্ট। এখানকার পেন্টিং ডিপার্টমেন্টের যে হেড ছিলেন ওনার নাম হচ্ছে আপনার নন্দলাল বসু। হ্যাঁ, এবং ওনার বাড়িও আছে এখানে। হ্যাঁ, ওনার বাড়ি আর রামকিঙ্কর যেসব মূর্তিগুলো আছে সব রামকিঙ্কর বেজের বানানো। হ্যাঁ, আর রক্তকর্মী যে নাট্যটা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই মঞ্চে করেছিলেন। লেখা আছে নাট্যকর। বাঁ দিকে দেখুন মাটি ইটের ইয়ে থেকে একটা বাড়ি, মানে এসব বাড়ি আপনি বরফের দেশে দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে বলা হয় এগুলো এগুলো লোকাল স্টুডেন্ট দিয়ে বানানো, যারা ডিগ্রি নিয়ে চলে গেছে তাদের একটা হাতের কাজ এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, কলা ভবন আর্ট অ্যান্ড পেন্টিং ডিপার্টমেন্ট, এর ভেতরে দুটো আর্ট গ্যালারি আছে, একটা রামকিঙ্কর বেজের, নন্দলাল বসু। এগুলো তো এখন আর ঢুকতে দেয় না, এগুলো সব বাইরে থেকে। হ্যাঁ,
এই দেখুন আরেকটা রামকিঙ্করের মূর্তি, যে হাতের তৈরি করা, এটা 2 মিটার দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে বানানো, বলে মূর্তিটা এবড়ো খেবড়ো, মানে শেপ নেই গো। দেখলে মনে হয় মানে একজন বাঁকে করে, একটা লোক বাঁকে করে একদিকে বাচ্চা একদিকে বাড়ির যাবতীয় জিনিস নিয়ে চলে যাচ্ছে, পেছন দিকে ওনার ওয়াইফ আছে। এটার নাম হচ্ছে গ্রাম ছাড়া আদিবাসী। এইখান থেকে কোপাই নদীতে যখন বন্যা হয়েছিল, রামকিঙ্কর বেঁচে রবীন্দ্রনাথ ঠাকুর দুজনে মিলে দেখতে যান, সেটা একটা দৃশ্য এখানে তুলে ধরেছে। আচ্ছা, আর সামনে দেখুন একটা কুকুর আছে, কুকুর আছে। কুকুরটা মানে পথ দেখে নিয়েছে, মানে বন্যার কারণে গ্রাম থেকে আরেক গ্রাম শিফট হয়ে যায়। এটা মানে আগেকার দিনে যেসব কলকারখানায় কাজ করতো মহিলারা, তো মানে ঘড়ি ফড়ি ছিল না, একটা সাইরেন বেজে উঠতো, সেই সাইরেন বেজে উঠাতে মানে মহিলাটা ছুটে যাচ্ছে, পেছন দিকে মায়ের আঁচলটা ধরে আছে বাচ্চাটা, এবং পেছন দিকে তার মানে 2 বোন, তো ওর মাসি হয়েছে বাচ্চাটা, উনি বাচ্চাটাকে ধরছে যে একটু বড় হো বাবু, তারপরে কাজে যাবি। তখন থেকে একটা কথা উঠেছিল, এখানে মায়ের চেয়ে মাসির দূরত্ব বেশি, এখান থেকে উঠেছিল। এটা হচ্ছে কলা ভবন আর পেন্টিং ডিপার্টমেন্ট এখানে শেষ, এরপরে হয়ে যাচ্ছে আপনার সঙ্গীত ভবন। আচ্ছা, মূর্তিটা এদের বক্তব্য অনুযায়ী এটা লাস্ট মূর্তি রামকিঙ্কর বেজের, যেটা করতে করতে উনি অসুস্থ হয়ে যান এবং এই মূর্তিটা ইনকমপ্লিটই রয়ে গেছে। মূর্তিটার কোনো নামও পরবর্তীকালে পড়েনি এবং এটা ইনকমপ্লিট মূর্তি এখানে রয়ে গেছে। এই হচ্ছে কোপাই নদী, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছে, নদী চলে আসে পাশে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় না। কিন্তু সেই কোপাই নদীর অবস্থা এখন একদম শুকনো, খটখট খটখট করছে। দাদা, তোমরা কি কখনো এখানে জল দেখেছো? হ্যাঁ, ভালোভাবে। হ্যাঁ, রাস্তা পর্যন্ত জল চলে আসে, রাস্তা পর্যন্ত জল চলে আসে, মানে বর্ষার সময় রাস্তা অবধি জল চলে আসে। কোপাই নদী দেখে এবারে বাড়ি ফেরার পালা, হোটেলের দিকে ফিরবো। হোটেল আর সোনাঝুরির হাট একই সঙ্গে, কাজে সোনাঝুরির হাট দেখে ঘুরে তারপরে গিয়ে হোটেলে ঢুকবো। মনে অনেকটা ভালোবাসা, অনেকটা ভালো লাগা, কিন্তু বেশ কিছুটা কষ্ট নিয়েও এই সন্ধ্যের বিকেলবেলা ফিরতে হচ্ছে হোটেলে। আশা করি ভবিষ্যতে আর শান্তিনিকেতনকে আরও সুন্দর করে সাজিয়ে তুলবে। চলুন তবে তাহলে কোপাই নদী দেখা তো হয়ে গেল, এবারে সোনাঝুরির হাটে একটু গিয়ে গান বাজনা শোনা যাক। আচ্ছা, এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় এই রামশ্যামের এনভায়রনমেন্টটা খুব সুন্দর, চারপাশটা খুব সুন্দর করে লাইট দিয়ে সুন্দর করে সাজানো, ওদিকে মাড হাউসগুলোকে
সুন্দর করে সাজানো, এখানেও লাইটগুলোকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে যে খুব সুন্দর লাগছে। সুইমিং পুলে প্রচণ্ড ভিড়, প্রচুর লোক সুইমিং করছে। এদের এখানে আবার নিয়ম আছে, সুইমিং পুলে সুইমিং ড্রেস পরে নামতে হবে, সুইমিং কস্টিউম পরে। এদের এখান থেকে 100 টাকা করে ভাড়া পাওয়া যায়, আদারওয়াইজ আপনি নিয়ে আসলে পারে সেটাও আপনি পরে নামতে পারেন, কিন্তু যে কোনো জিনিস পরে নামা যাবে না। ছাড়া হলো হচ্ছে এই যে আমার পেছন দিকে এই যে রুমগুলো দেখা যাচ্ছে, এগুলোও ভালো রুম, একটু বোধহয় কস্টলি অন্যগুলোর থেকে, ওগুলোও কস্টলি। ওগুলো আমাদের কাছে 4.5 মতন নিয়েছে 4 বেডের রুম, মোটামুটি ইন অ্যান অ্যাভারেজ মোটামুটি 4.5 মতন নিয়েছে। এটা অনেকটা বড়, মানে এটা এতটাই বড় করেছে এখন যে দেখতে পারবেন এখান থেকে সোজা লাইন করে একদম দেখা যাচ্ছে। এখানটায় আবার একটা টেবিল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে। এখানে এদিকে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে দেখতে পেলাম যে এখানে বেশ কয়েকটা ক্যাম্প রুম করা আছে, টেন্ট রুম এখানটায় বেশ কয়েকটা করা আছে, সামনে টেবিল চেয়ার দিয়ে খুব সুন্দর করে সাজানো। টেন্টগুলো এসি কিনা আমি বলতে পারবো না। সামনেগুলো সুন্দর করে ফুল দিয়ে সাজানো। আমরা ডিনার করতে চলে এসেছি। তা এখানে একটা জিনিস খুব ভালো ছিল হলো হচ্ছে যে ছেলের এখানে আজকে একটা ওরা বললো যে বাচ্চাদের জন্য বেবি ফুড আছে। বেবি ফুড মানে হলো হচ্ছে একটু নরম ভাত, 1 বাটি ডাল আর 1 বাটি আলু ভাজা। ডিম সেদ্ধ ছিল, ডিম সেদ্ধ চঞ্জালি নেয়নি। আর তাছাড়া এখানে আমরা আজকে অর্ডার দিয়েছি রাত্রিবেলা চিলি চিকেন আর ফ্রাইড রাইস। কেমন হয়েছে রে পেকো? হ্যাঁ, ভালো হয়েছে। দুপুরবেলার খাবার ভালো না রাতের বেলার খাবার ভালো? না, দুপুরবেলার খাবারটা ভালো না রাতের বেলা? দুটোই ভালো। এখন চিলি চিকেন ফ্রাইড রাইসের দামটা আমরা জানি না, তবে তুলনামূলকভাবে রাইসের পরিমাণটা বেশ কিছুটা কম। আদারওয়াইজ টেস্ট ওয়াইজ খুব ভালো। এখন অবধি যা খেয়েছি। তাহলে তোমার কীরকম লাগছে? হ্যাঁ, দুপুরবেলাটা ভালো না এখনেরটা ভালো? দুটোই ভালো। সবাই এরকম ডিপ্লোম্যাটিক আনসার দিলে পরে তখন আর ব্যাপারটা জমে। আর উনি ওদিকে নাকে মুখে সর্ব জায়গাটা মাখিয়ে থাকে। হ্যাঁ, কী হয়েছে তোর? দুপুরবেলার ভাতটা ভালো আর চিলি চিকেনটা ভালো। দুপুরবেলার ভাতটা তো বাবা মেখে দিয়েছিল, তার জন্যই ভালো, ওটা তো ঘি ভাত ছিল। যাই হোক, আজকের মতন আমরা এখানেই ব্লগ শেষ করছি। আমরা আবার কালকের সকালবেলার ব্লগটা আর একটা পার্টে নিয়ে আসবো, তারপরে ব্লগের পরিমাণটা বড় হয়ে যাবে। আশা করি আপনাদের আজকের ব্লগ ভালো লেগেছে। এখন আমিও এখানে খেতে বসে গেছি, আশা করি আপনাদের ব্লগ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমাদের সঙ্গে থাকবেন, আর অন্যদেরকেও বলবেন আমাদের ব্লগ দেখবার জন্য। যদিও আমরা ভিডিও খুব কম দিয়ে উঠতে পারি, তার কারণ আমাদের সেই অভ্যাসটা নেই, প্রফেশনালি এখনও অবধি কোনো জিনিসটাই নয়। আমরা যেরকম ঘুরি সেরকম ভিডিও দিই। যদি ভালো লেগে থাকে তাহলে পরে ডেফিনেটলি সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। Yes.